আসসালামু আলাইকুম। জব ম্যাথ উইথ রাহাত পেজে সবাইকে স্বাগতম। তো আজকের ক্লাসে আমরা ৪৭তম বিসিএস এ যে ম্যাথগুলো আসছে, প্রিলিতে যে ম্যাথগুলো আসছে সেই ম্যাথগুলো আমরা সলভ করব আজকের ক্লাসে। তো প্রত্যেকটা ম্যাথ আমরা বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে সলভ করব এবং শর্টকাট টেকনিকগুলো দেখব। তো চলুন আমরা শুরু করি। প্রথম যে ম্যাথটা দেওয়া আছে, যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করা হয় তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। এই ম্যাথটা করার জন্য আমরা সবাই এই সূত্রটা মনে রাখতে পারি, তাই না? আমাদের জন্য এমসিকিউ করা অনেক বেশি সহজ হয়ে যাবে। সেটা হচ্ছে 2x প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 100। 2x প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 100 কি বলছে? যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করা হয় তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। এই টাইপের ম্যাথের ক্ষেত্রে আমরা এই সূত্রটা ইউজ করব, যেখানে এই যে এক্স, যে অজানা যে রাশিটা আছে এক্স, এই এক্স এর পরিচয় হচ্ছে যে বর্গক্ষেত্রের বাহুর যে দৈর্ঘ্যটা আছে সেটা কি পরিমাণ বৃদ্ধি করা হয়েছে বা হ্রাস করা হয়েছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে 10% বৃদ্ধি করা হয়েছে, সুতরাং এক্স এর মান এখানে আমরা 10 বসাবো। চলেন 10 বসে, তাহলে কত হয়? 2 × 10 প্লাস 10 স্কোয়ার মানে হচ্ছে 100 ডিভাইডেড বাই 100। এখন এটা কাটাকাটি করলে কত হয়? 1। 2 × 10 মানে হচ্ছে 20। 20 প্লাস 1, 21। সুতরাং অ্যান্সার হলো হচ্ছে 21%। দেখেন, আমরা কিন্তু খুব সহজে এই সূত্রের সাহায্যে এই ম্যাথটা সলভ করে ফেললাম। তো এখন আমরা যদি পরবর্তী ম্যাথটা সলভ করি, পরবর্তী যে ম্যাথটা দেওয়া আছে এটাও খুবই সহজ, যে একটা আবৃত দশমিক ভগ্নাংশকে আরেকটা আবৃত দশমিক ভগ্নাংশ দ্বারা ভাগ করতে বলছে, অর্থাৎ 0.6 কে 0.6 পৌনঃপুনিককে 0.9 পৌনঃপুনিক দ্বারা ভাগ করতে বলছে। তো ভাগ করার আগে প্রথমে আমরা এই আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করে নেই। এটা সবার আশা করি জানা আছে, তারপরে আমি একটু বলে দিচ্ছি যে এটা লেখার সাধারণ ভগ্নাংশে লেখার সিস্টেমটা হচ্ছে, প্রথমে আমরা পৌনঃপুনিক দশমিক সবকিছু বাদ দিয়ে যে সংখ্যাটা আছে সেটা লিখবো, যে সংখ্যাগুলো আছে সেগুলো লিখবো। 06 লেখা যে কথা, 6 লেখা সেম কথা। তারপরে দিব হচ্ছে মাইনাস। আমরা খেয়াল করব এই পৌনঃপুনিকের আগে কতগুলো সংখ্যা আছে সেটা খেয়াল করব, সেটা আমরা যেই সংখ্যাগুলো আছে সেটা আমরা মাইনাস করে দিব। কতগুলো সংখ্যা না, মানে যেই সংখ্যাগুলো আছে সেগুলো আমরা মাইনাস করে দেবো। এখানে কোনো সংখ্যাই নাই, এখানে হবে 0। আর আমরা নিচে কি বসাবো? নিচে বসাবো হচ্ছে, আমরা দেখবো কয়টা সংখ্যার উপর পৌনঃপুনিক আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি একটা সংখ্যার উপর পৌনঃপুনিক আছে। যতগুলো সংখ্যার উপর পৌনঃপুনিক আছে ততগুলো আমরা 9 নিব, এবং পৌনঃপুনিকের আগে এবং দশমিকের পরে যতগুলো ঘর থাকবে ততগুলো শূন্য নিব। পৌনঃপুনিকের আগে এবং দশমিকের পরে কোনো ঘর নাই, সুতরাং আমাদের আর শূন্য নেওয়ার দরকার নাই। সুতরাং এই যে 0.6 পৌনঃপুনিক, এটা হচ্ছে 6 ডিভাইডেড বাই 9। 0.6 পৌনঃপুনিক মানে 6 ডিভাইডেড বাই 9। সেম ভাবে আমি যদি বলি যে 0.9 পৌনঃপুনিক, একটু খেয়াল করেন, তাহলে এটা কত হবে? তাহলে প্রথমে আমরা লিখবো হচ্ছে 09, সেটা লেখার দরকার নাই, 9। তাহলে এর আগে যে সংখ্যাগুলো আছে সেগুলো বাদ দিয়ে দিব, তারপরে এর আগে হচ্ছে 0, তাহলে আমরা 0 লিখলাম। ডিভাইডেড বাই 9 এর উপর এক পৌনঃপুনিক আছে কয়টার উপর? একটার উপর, তার মানে এটা হবে হচ্ছে 9। একটা পৌনঃপুনিকের জন্য একটা 9। পৌনঃপুনিকের আগে এবং দশমিকের পরে কোনো ঘর নাই, সুতরাং শূন্য নেওয়ার দরকার নাই, অর্থাৎ এটা হচ্ছে 9 ডিভাইডেড বাই 9। 9 ডিভাইডেড বাই 9 মানে কত? এটা মানে হচ্ছে 1। তো আমরা যদি 6/9 কে 1 দ্বারা ভাগ করি, এই যে 6/9 কে আমরা যদি 1 দ্বারা ভাগ করি, কোন একটা সংখ্যাকে 1 দ্বারা ভাগ করলে সেই সংখ্যার কি কোনো পরিবর্তন হয়? হয় না, সেটা কিন্তু ওরকমই থাকে। অর্থাৎ আপনি যদি 0.6 পৌনঃপুনিককে 0.9 পৌনঃপুনিক দ্বারা ভাগ করেন, তার মানে এটা যা ছিল তাই থাকবে, এটার কোনো পরিবর্তন হবে না। সুতরাং এটা কত ছিল আমাদের? আমাদের ক নাম্বার অপশন, এটা হচ্ছে আমাদের ক নাম্বার অপশন। এটা আমাদের কত ছিল? 0.6 পৌনঃপুনিক, অর্থাৎ এটার কোনো পরিবর্তন হবে না। সুতরাং এই ম্যাথটার অ্যান্সার হচ্ছে 0.6 পৌনঃপুনিক। আশা করি সবার ম্যাথটা ক্লিয়ার হয়েছে। তো চলেন আমরা পরবর্তী যে ম্যাথগুলো আছে সেগুলো সলভ করে ফেলি। অসমতা থেকে যে ম্যাথটা আসছে, চলেন আমরা সেই ম্যাথটা সলভ করে ফেলি। মডুলাস x-5 লেস দেন 2, x বিলংস টু n, অর্থাৎ এখানে x গুলো হবে হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এই অসমতাটির সমাধান সেট বের করতে বলছে। তো এই সূত্রটা মনে রাখলে আমাদের এই টাইপের অসমতা করা একদম পানির মতো সহজ হয়ে যায়। মডুলাস x লেস দেন a, এই কথাটার অর্থ হচ্ছে মাইনাস a লেস দেন x লেস দেন a, এটা হচ্ছে আমাদের সূত্র। মডুলাস x লেস দেন a, এটা মানে কি? মাইনাস a লেস দেন x লেস দেন a। এখন আসেন, আমাদের এখানে আছে আসলে মডুলাস x-5 লেস দেন 2। তাহলে এখানে আমাদের x এর পরিবর্তে আছে x-5, তাহলে এখানে x এর জায়গায় হবে x-5, এবং এর পরিবর্তে আছে হচ্ছে 2। সুতরাং এটার পরিবর্তে আমরা লিখতে পারি -2 লেস দেন x-5 লেস দেন 2।
এখন সমাধান করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, এক্সটাকে ফ্রি করতে হবে। এক্সটাকে ফ্রি করার জন্য একটু খেয়াল করেন, দেখেন তার মানে এক্সটাকে এখানে এক্স এর সাথে কত আছে -5, তো এক্সটাকে যদি ফ্রি করতে চাই -5টা সরাইতে হবে। -5 সরাইতে গেলে কি করতে হবে, অসমতা উভয় পক্ষে +5 করতে হবে। উভয় পক্ষে যদি আমরা +5 করি তাহলে এখানে আসতেছে হচ্ছে 3, +5 করলে -2 + 5 মানে হচ্ছে 3। এখানে 5টা কাটাকাটি চলে যাচ্ছে, তাহলে আসতেছে হচ্ছে এক্স, আর এখানে আসতেছে হচ্ছে কি 7। অর্থাৎ এই অসমতাটির সমাধান হচ্ছে 3 থেকে বড় এবং 7 থেকে ছোট যতগুলো সংখ্যা আছে ততগুলোই সংখ্যা হচ্ছে এখানে এক্স এর মান। কিন্তু এখানে এক্স এর পরিচয়টা আপনাকে বলে দিছে হচ্ছে এক্স হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তো 3 থেকে 7 এর মধ্যে, অর্থাৎ 3 থেকে বড় এবং 7 থেকে ছোট স্বাভাবিক সংখ্যা কে কে আছে, 4, 5 আর হচ্ছে 6। সুতরাং এই ম্যাথের অ্যান্সার হবে 4, 5, 6। এটার অ্যান্সার হবে হচ্ছে গ নাম্বার। তারপর যে ম্যাথটা দেওয়া আছে এটা তো খুবই সহজ একটা ম্যাথ। এটা এই মান নির্ণয়ের ম্যাথ আসলে আমরা সবাই পারি এই মান নির্ণয়ের ম্যাথটা। তারপর আমি একটু দেখাই দিচ্ছি আর কি। x is equal to √5 plus √3। তো এরকম যদি দেওয়া থাকে তো আমাদের প্রথম কাজ হয় হচ্ছে 1/x এর মানটা বের করে নেওয়া। 1/x মানে কত আসে, আমরা এইরকম লিখতে পারি 1/√5 প্লাস √3। তো আমরা যে কাজটা করি, হর এবং লবকে এর বিপরীত রাশি দ্বারা গুণ করি, তাহলে √5 মাইনাস √3। আর এখানে হয় হচ্ছে √5 প্লাস √3 ইন্টু √5 মাইনাস √3, যেটাকে আসলে ক্যালকুলেশন করলে হয় 5 মাইনাস 3। অর্থাৎ আমার এখান থেকে আসলে হচ্ছে √5 মাইনাস √3 ডিভাইডেড বাই 2। এখন এই 2টাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে আমাদের আসলে কিসের মান আসতেছে, আসলে আসতেছে হচ্ছে 2/x এর মান। 2/x ইকুয়াল টু √5 মাইনাস √3। যেহেতু আমরা এই ম্যাথটা পারি, ক্যালকুলেশন আমি একটু সংক্ষেপে করতেছি আর কি। তো আমরা এখন একটু দেখি, আমাদের এই রাশিটার মান বের করতে বলছে, অর্থাৎ x কিউব প্লাস 8/x কিউবটা আমরা লিখতে পারি 2 ডিভাইডেড বাই x হোল কিউব, এরকম লিখতে পারি। a কিউব প্লাস b কিউব, এটা সূত্রটা কি, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। শেষ, আমাদের কাজ শেষ। এখন মান বসাই দিলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। আমরা একটু দেখি এক্স এর মান আমরা কত জানি, 5 প্লাস √3, এবং 2/x এর মান কত জানি, 5 মাইনাস √3। এখন এই দুটো আমরা যদি যোগ করি, এই দুটো রাশি যদি যোগ করি, একটু দেখেন √3 কাটাকাটি, তাহলে আমাদের এখানে থাকতেছে হচ্ছে 2√5, 2√5 এর পুরাটার উপর কি আছে কিউব, মাইনাস 3 ইন্টু 2 মানে হচ্ছে 6, একবারে লিখি আর কি, 3 ইন্টু 2 মানে হচ্ছে 6। আর x প্লাস 2/x যে দুটো একটু আগে আমরা দেখে আসলাম, যোগ করলে হয় হচ্ছে 2√5, 2√5। এখন আমরা যদি ক্যালকুলেশনটা একটু করি, যেমন এটাকে যদি আমরা যদি ঘন করি, 2 কিউব করলে কত হয় 8। আর এখানে √5 কিউব মানে কত, √5 কিউব মানে হচ্ছে √5 ইন্টু √5 ইন্টু √5। এই দুইটা √5 গুণ করলে হয় 5। তার মানে √5 কিউব এটা মানে হচ্ছে 5√5। এখানে হবে হচ্ছে ইন্টু 5√5 ইন্টু 5√5। তো দেখেন এটা যদি গুণ করেন 8 ইন্টু 5 মানে হচ্ছে 40। তার মানে টোটাল ক্যালকুলেশনটা আমাদের আসতেছে হচ্ছে, এখানে কি করলে আসতেছে হচ্ছে 40√5, আর ওইখানে আসতেছে হচ্ছে 12√5। তো 40টা √5 থেকে আপনি যদি 12টা √5 বাদ দিয়ে দেন তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 28√5। এটা কত নাম্বার অপশনে আছে, গ নাম্বার অপশনে আছে। সুতরাং এই ম্যাথটার অ্যান্সার হচ্ছে 28√5। ধারা থেকে যে ম্যাথটা দিচ্ছে বলছে যে নিচের সিরিজের ফাঁকা জায়গায় কোন সংখ্যাটি হবে। এটা খুব সহজে আমরা চিন্তা করতে পারি। আমরা যদি একদম শেষের দিক থেকে চিন্তা না করে 243, 243, 81, 9, 3, 1, একদম শেষের দিক থেকে যদি আমরা চিন্তা না করে একদম প্রথম দিক থেকে চিন্তা করি, যেমন এখানে একটু খেয়াল করেন, আমরা যদি শেষের দিক থেকে চিন্তা করি 1 এর পর কত হয়েছে 3, 3 এর পর কত হয়েছে 9। সুতরাং এটা কিন্তু একটা গুণোত্তর ধারা। 1 এর পর 3 হয়েছে, 3 এর পর 9 হয়েছে, অর্থাৎ 1 কে আপনি যদি 3 দ্বারা গুণ করেন তাহলে কত হয়, 3 কে আবার যদি 3 দ্বারা গুণ করেন তাহলে কত হয়, 9। তাহলে 9 কে 3 দ্বারা গুণ করলে কত হবে, অবশ্যই এখানে হবে 27। সুতরাং এই ম্যাথটার অ্যান্সার হচ্ছে 27। আমরা চাইলে শেষের দিক থেকেও করতে পারি, কোনো সমস্যা নাই, এই শুরুর দিক থেকেও করতে পারি আর কি। 243 এর সাথে যদি 1/3 গুণ করি তাহলে হয় 81, মানে উল্টা বিষয়টা আর কি। 81 এর সাথে 1/3 গুণ করলে হয় 27। প্রথম দিক থেকে চিন্তা, একদম শেষের দিক থেকে চিন্তা করলে আমাদের ম্যাথ করাটা, এই ম্যাথ করাটা কি হয়ে যায়, সহজ হয়ে যায় ক্যালকুলেশন করা। আচ্ছা, পরবর্তীতে যে ম্যাথটা দেওয়া আছে এই ম্যাথটা খুবই সহজ একটা ম্যাথ। এই সমীকরণের একটি উৎপাদক
x-3 হয় তাহলে k এর মান কত? এই কথাটার অর্থ হচ্ছে যে এই সমীকরণকে আমরা যদি x-3 দ্বারা ভাগ করি, এই x-3 যে রাশিটা আছে এই রাশিটা দ্বারা যদি এই সমীকরণকে ভাগ করি তাহলে সেটা নিঃশেষে বিভাজ্য হবে। আর নিঃশেষে বিভাজ্য হওয়ার কন্ডিশনটা কি জানি আমরা? যে কোনো একটা সমীকরণকে বা কোনো একটা রাশিকে আমরা যদি কোনো একটা রাশি দ্বারা ধরেন x+a অথবা x-a এটা দ্বারা ভাগ করলে যদি ভাগশেষ শূন্য হয় অর্থাৎ নিঃশেষে বিভাজ্য হয়, তখন আমরা ওইটার পরিবর্তে আসলে কত লিখি? x-3। এখানে কত আছে? x-3। x-3 কত লিখবো? 0। সুতরাং আমাদের এখান থেকে x এর মান কত আসলো? 3। x এর মান আসলো হচ্ছে 3। এই মানটা এখন আমরা এই ইকুয়েশনে বসায় দিব। চলেন বসাই। আমরা যদি 3 বসাই, 3 3 9 3 9 27, তার মানে 135 মাইনাস 18 প্লাস 3 প্লাস k ইকুয়াল টু 0। তাহলে এখন আমরা যদি ক্যালকুলেশন করি 138 মাইনাস 18 120 প্লাস 120, ওটা যদি ওই পাশে নিয়ে যায় তাহলে k এর মান আসতেছে হচ্ছে মাইনাস 120। সুতরাং এই ম্যাথটার অ্যান্সার হচ্ছে মাইনাস 120। এখন আমরা ধারার ম্যাথটা সলভ করব। বলছে যে একটি গুণোত্তর ধারার প্রথম ও দ্বিতীয় পদ যথাক্রমে 27 ও 9, তাহলে ধারাটির দশম পদ কত? আমাদের ধারার n তম পদ নির্ণয়ের সূত্র কিন্তু আপনাদের সবার জানা আছে। n তম পদ, ধারাটির n তম পদ, কোন একটা গুণোত্তর ধারার n তম পদ নির্ণয়ের সূত্র কি? ar⁻n-1। এটা হচ্ছে আমাদের n তম পদ নির্ণয়ের সূত্র। গুণোত্তর ধারার n তম পদ নির্ণয়ের সূত্র হচ্ছে ar⁻n-1, যেখানে এর পরিচয় হচ্ছে এ হচ্ছে প্রথম পদ, যেটা আপনাকে দেওয়া আছে এখানে প্রথম পদ বলে দিছে কত? 27। সুতরাং এর মান হচ্ছে আমাদের 27। ওকে। আর হচ্ছে কি সাধারণ অনুপাত। সাধারণ অনুপাত কোনটা? আমরা যদি দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করি তাহলে আমাদের হবে কত? 9/27, অর্থাৎ আর এর মান আসতেছে হচ্ছে 1/3। ওকে। আর এর এর মান হচ্ছে কততম পদ বের করতে বলছে? 10। সুতরাং এখানে এর এর মান হবে হচ্ছে 10। এখন তাহলে আমরা মানগুলো বসাই দিই। সুতরাং 10তম পদ কত হবে? এর মান আমরা দেখতে পাচ্ছি 27 ইন্টু আর কত? আর হচ্ছে 1/3, তার পাওয়ার হচ্ছে কত হবে? 10 মাইনাস 1। 10 মাইনাস 1 মানে হচ্ছে 9। ক্যালকুলেশন করার জন্য আমরা খুব সহজে এইভাবে চিন্তা করতে পারি। এটাকে আমরা লিখতে পারি হচ্ছে 3 কিউব ইন্টু 1/3⁹। এইটাকে এটা দ্বারা কাটাকাটি করলে হয় 3⁶। এখন আমরা যদি চিন্তা করি 1/3⁶, এটাকে যদি ক্যালকুলেট 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3, 3 আর 3 গুণ করলে 9, এখানেও 3 আর 3 গুণ করলে 9, এখানেও 3 আর 3 গুণ করলে হচ্ছে 9। 9 আর 9 গুণ করলে কত হয়? 81। 81-র সাথে আমরা যদি 9 গুণ করি, 8 72 720 আর হচ্ছে 9, তার মানে 729। সুতরাং এই ম্যাথের অ্যান্সার হবে হচ্ছে 1/729। 1/729। সুতরাং এই ম্যাথের অ্যান্সার হচ্ছে গ নাম্বার যে অপশনটা আছে সেটা আমাদের এই ম্যাথের অ্যান্সার। তো আমরা যদি পরবর্তী লগারিদমের যে ম্যাথটা আছে, সেই ম্যাথটা আমরা সলভ করে ফেলি। খুবই সহজ একটা ম্যাথ। এখানেও আমাদের লগারিদমে ম্যাথ করার জন্য যেই সূত্রটা জানা থাকা লাগে সেটা হচ্ছে log a⁴ x ইজ ইকুয়াল টু, যদি n হয় তাহলে এখান থেকে আমরা লিখতে পারি a⁴n ইজ ইকুয়াল টু x। a⁴n ইজ ইকুয়াল টু x, এটা আমরা লিখতে পারি। এই সূত্রটা আমাদের জানা আছে। তাহলে আমরা এখান থেকে আসলে কত লিখতে পারি? এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে x⁴ ইজ ইকুয়াল টু 324। এখন 324 এটাকে যদি আমরা মৌলিক উৎপাদকের সাহায্যে বিশ্লেষণ করি তাহলে কি হয়? 2 দ্বারা যদি ভাগ করি তাহলে হয় হচ্ছে 162, তারপরে হচ্ছে 81, তারপরে হয় 27, 3, 3। তাহলে আমাদের টোটাল বিষয়টা আসলে হচ্ছে এখানে আমরা আসলে লিখতে পারি 2² ইন্টু 3⁴। এখন এইখানে তো 4 আসছে, এইখানে যদি আমাদের 2⁴ হইতো তাহলে কিন্তু আমাদের জন্য বিষয়টা সহজ হয়ে যেত। কিন্তু আমরা 2² এটাকে আসলে কি লিখতে পারি? আমরা যদি এইখানে একটু দেখাই যে আমরা শুধু 2 কে কিন্তু লিখতে পারি √2 ইন্টু √2। তার মানে এখানে দুইটা 2 আছে, তাইলে আমাদের 2 ইন্টু 2 এটাকে আসলে লিখতে পারি √2 ইন্টু √2 ইন্টু √2 এরকম লিখতে পারি। অর্থাৎ 2² এটাকে আমরা লিখতে পারি হচ্ছে √2⁴ ইন্টু 3⁴ তো আছে। এটাকে যদি একসাথে এখন নিয়ে আসি 3√2 তার পাওয়ার হচ্ছে 4
সুতরাং এইখান থেকে ক্যালকুলেশন করলে, এই অংশটা থেকে ক্যালকুলেশন করলে আমাদের এক্স এর মান সরাসরি আসতেছে হচ্ছে 3√2। কত নাম্বার অপশন আছে? ক নাম্বার অপশন আছে। সুতরাং এই ম্যাথটার অ্যান্সার হচ্ছে 3√2। এখন আমরা যে ম্যাথটা সলভ করব খুবই সহজ একটা ঐকিক নিয়মের ম্যাথ আসলে, যে এখানে বলে দিছে যে 4জন তাঁতি 4 দিনে 4টি মাদুর তৈরি করতে পারে, একই হারে 8জন তাঁতি 8 দিনে কতটি মাদুর তৈরি করতে পারবো। তো আমরা যদি একদম সহজ একক নিয়মে যদি ম্যাথটা সলভ করি, ঐকিক নিয়মে যদি ম্যাথটা সলভ করি, যে 4জন তাঁতি 4 দিনে 4টি মাদুর তৈরি করবে। একজন তাঁতি একদিনে কতটি মাদুর তৈরি করবে? 4/4 মানে এই 4 গুলা নিচে চলে আসবে। এখন আমাকে বলছে 8জন, একই হারে 8জন তাঁতি, অর্থাৎ এখন আছে 8জন তাঁতি 8 দিনে, তাহলে এই 8 গুলো এখন কি হয়ে যাবে? জাস্ট উপরে গুণ হয়ে যাবে। 4 × 8 × 8 / 4 × 4। তাহলে এটা কাটাকাটি, 4 দুগুণা 8, 8 দুগুণা কত? 16। সুতরাং আমাদের মোট মাদুর সংখ্যা হবে হচ্ছে 16টি। সুতরাং এটার অ্যান্সার হচ্ছে 16। আমরা একটু পড়ি এই ম্যাথটা। এটাও খুবই সহজ একটা ম্যাথ। এই ম্যাথটাও খুবই সহজ একটা ম্যাথ, যে একটি বৃত্তস্থ বর্গের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার হলে ওই বৃত্তের ক্ষেত্রফল কত হবে? একটি বৃত্তস্থ বর্গের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার হলে ওই বৃত্তের ক্ষেত্রফল কত হবে? বৃত্তস্থ বর্গ মানে কি? আমরা যদি এই যে বৃত্তের মধ্যে যদি একটা বর্গ আঁকি, তাহলে এটা হচ্ছে আমাদের বৃত্তস্থ বর্গ। এটা হচ্ছে আমাদের কি? বৃত্তস্থ বর্গ। এবং বৃত্তস্থ বর্গের একটা বৈশিষ্ট্য সবার জানা থাকার কথা, সেটা হচ্ছে, এটা আপনারা সবাই জানেন, যে বৃত্তস্থ বর্গের যে কর্ণটা আছে সেটাই হয় হচ্ছে বৃত্তের ব্যাস। সেটাই কি? বৃত্তের ব্যাস। এই কর্ণটাই হচ্ছে বৃত্তস্থ বর্গের, বর্গ যেটা আছে সেই বর্গের যে কর্ণটা আছে সেটাই হচ্ছে কি? বৃত্তের ব্যাস। এখন আমাকে এখানে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য বলে দিচ্ছে 2 সেন্টিমিটার। প্রত্যেক বাহুর দৈর্ঘ্য বলছে 2 সেন্টিমিটার। এখন আমি যদি কর্ণের দৈর্ঘ্য বের করতে চাই, বৃত্তের কর্ণের দৈর্ঘ্য আসলে আমরা কত জানি? বৃত্তের কর্ণের দৈর্ঘ্য = √2a। কর্ণের দৈর্ঘ্য = √2a, যেখানে a হচ্ছে কি? বর্গক্ষেত্রে বাহু। তো আমরা এখানে দেখতে পাচ্ছি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2, তার মানে এটা হচ্ছে 2√2 সেন্টিমিটার। তার মানে এই কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 2√2 সেন্টিমিটার। আর যেটাই হচ্ছে আমাদের কি? এটাই হচ্ছে আমাদের বৃত্তের ব্যাস। এখন দেখেন, ব্যাস যদি হয় 2√2, তাহলে ব্যাসের অর্ধেক হচ্ছে কি? ব্যাসার্ধ। তাহলে আমাদের ব্যাসার্ধ আর এর মান হবে হচ্ছে 2√2 / 2, মানে হচ্ছে √2। তো আমি ব্যাসার্ধর মান পেয়ে গেছি। ব্যাসার্ধর মান জানা থাকলে আমাদের বৃত্তের ক্ষেত্রফল খুবই সহজ সূত্র, πr²। বৃত্তের ক্ষেত্রফল কত? πr²। তো আর এর মান √2, আপনি যদি √2 এখানে বসান তাহলে হবে 2π। তাহলে আমাদের অ্যান্সারটা হবে হচ্ছে খ নাম্বার অ্যান্সার। সুতরাং এই ম্যাথের অ্যান্সার হচ্ছে খ। NC12 = NC8 হয়, তবে 22CN = what? এটার মান বের করতে বলছে। তো এটার মান বের করার জন্য অবশ্যই এখানে আমাদেরকে আগে n এর মানটা বের করতে হবে। তো এই সূত্রটা আমাদের জানা থাকার কথা, সেটা হচ্ছে NCR যে কথা, NC n-r সেম কথা। NCR যে কথা, NC এই যে এই দুটোর বিয়োগফল, এইভাবে আমরা লিখতে পারি। তো এখানে যেহেতু আমাদের দেওয়া আছে হচ্ছে, এই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা এখানে লিখতে পারি হচ্ছে NC12 দেওয়া আছে কি? NC8। তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে NC12 NC8 এর পরিবর্তে কি লিখতে পারি? n-8। এই দুটোর বিয়োগফল, অর্থাৎ NC8 যে কথা, NC(n-8) একই কথা। এখন যদি এখান থেকে আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমাদের কি আসতেছে? 12 n-8, n এর মান আসতেছে হচ্ছে 20। সুতরাং n এর ভ্যালুটা কিন্তু আমরা পেয়ে গেছি। তো এমসিকিউ করার জন্য আমরা এইভাবে মনে রাখতে পারি, এই দুটো যদি আমাদের এখানে সমান দেওয়া থাকে, অর্থাৎ NCX = NCY এরকম যদি দেওয়া থাকে, NCX NCY এরকম দেওয়া থাকলে আমরা একদম সরাসরি বলে দিব যে এখানে n এর মানটা হবে হচ্ছে x + y, অর্থাৎ এই দুটার যোগফল l + a, যেমন আমরা এখানে একটু ক্যালকুলেশন করে দেখলাম। সুতরাং এখানে আমাদের n এর মানটা আসবে হচ্ছে 20। তো এখন n এর মানটা যদি আমরা এখানে বসাই, তাহলে আমাদের কি আসতেছে? 22C20।
এই সূত্রটা আমাদের জানা আছে সবার, NCR, এটা মানে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এখন আসি, তাহলে এখানে n এর মান হচ্ছে, তাহলে এখানে হবে 22 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r মানে হচ্ছে 20, তার মানে 20 ফ্যাক্টোরিয়াল, আর হচ্ছে n মাইনাস r মানে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল। এখন আমরা যদি একটু এটাকে ক্যালকুলেশন করি, 22 ফ্যাক্টোরিয়ালকে আমরা আসলে এরকম লিখতে পারি 22 ইন্টু 21 ইন্টু 20 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 20 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। তো এই 20 ফ্যাক্টোরিয়াল এবং এই 20 ফ্যাক্টোরিয়াল কাটাকাটি, তাহলে আমরা যদি 22 ইন্টু 21 এটা যদি গুণ করি, তাহলে প্রথমে আমরা যদি 20 দিয়ে গুণ করি 440 আর হচ্ছে 22, 462। সুতরাং এটার গুণফলটা হবে হচ্ছে 462, 400 আর 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2। তো 462কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 231। সুতরাং এটার অ্যান্সার হচ্ছে 231। এটা হচ্ছে আমাদের খ নাম্বারটা অ্যান্সার। ওকে, তারপরের যে ম্যাথটা দেওয়া আছে, দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ। আমরা এই সূত্রটা সবাই একটু লিখে রাখবো যে x1 y1 এবং x2 y2 এরকম যদি দুইটা বিন্দু দেওয়া থাকে, এই দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয়ের সূত্র হচ্ছে x মাইনাস x1 ডিভাইডেড বাই x1 মাইনাস x2 ইজ ইকুয়াল টু y মাইনাস y1 ডিভাইডেড বাই y1 মাইনাস y2। x minus x1 divided by x1 minus x2 is equal to y minus y1 divided by y1 minus y2। এটা হচ্ছে আমাদের দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয়ের সূত্র। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের দুইটা বিন্দু দেওয়া আছে, একটা হচ্ছে 0,0 আর একটা হচ্ছে আমাদের 3,3। এই দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ কেমন হবে? তাহলে আমরা লিখবো হচ্ছে, এটা হচ্ছে আমাদের x1, এটা হচ্ছে আমাদের y1, এটা আমাদের x2, এটা আমাদের y2। তো চলেন ক্যালকুলেশন করে ফেলি। তাহলে আমাদের x মাইনাস x1 অর্থাৎ x মাইনাস x1 এর মান হচ্ছে 0 ডিভাইডেড বাই x1 মাইনাস x2 অর্থাৎ 0 মাইনাস 3 মানে হচ্ছে মাইনাস 3 ইজ ইকুয়াল টু y মাইনাস y1 মানে হচ্ছে 0 ডিভাইডেড বাই y1 মাইনাস y2 অর্থাৎ 0 মাইনাস 3 মানে হচ্ছে মাইনাস 3। এই সাইডে মাইনাস 3 আর মাইনাস 3 কাটাকাটি, তাহলে আমাদের x ইকুয়াল টু y আসলো। তো x ইকুয়াল টু y কোথায় দেওয়া আছে? যে এক নম্বর অপশনে দেওয়া আছে, x ইকুয়াল টু y যে কথা, y ইজ ইকুয়াল টু x sin কথা। সুতরাং এই দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ হবে হচ্ছে y ইজ ইকুয়াল টু x। সম্ভাবনা থেকে যে ম্যাথটা দেওয়া আছে যে একটি ব্যাগে 2টি লাল, 3টি সবুজ এবং 2টি নীল বল আছে, যদি দৈবভাবে বা র্যান্ডমলি 2টি বল নেওয়া হয়, তাহলে বল দুইটির কোনটি নীল না হওয়ার সম্ভাবনা কত? তো এই যে সম্ভাবনা নির্ণয়ের একটা বেসিক সূত্র আমাদের সবার জানা থাকার কথা, সম্ভাবনা ইজ ইকুয়াল টু অনুকূল ঘটনা ডিভাইডেড বাই মোট ঘটনা। অনুকূল ঘটনা ডিভাইডেড বাই মোট ঘটনা। এখন এই প্রশ্ন থেকে আমাদের কাজ হবে কি? অনুকূল ঘটনাগুলো বের করা আর হচ্ছে মোট ঘটনাগুলো বের করা। বের করে এখানে বসাই দিলেই আমাদের কাজটা শেষ। তো আমরা প্রথমে মোট ঘটনাটা বের করে ফেলি। আমাদের এখানে 2টা আছে লাল বল, 3টা আছে সবুজ বল এবং 2টা আছে হচ্ছে নীল বল। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের টোটাল বল আছে হচ্ছে 7টা। টোটাল বল এখানে কয়টা আছে? 7টা বল আছে। তো আমি বলছে যে যদি দৈবভাবে 2টি বল নেওয়া হয়, তার মানে আমাদের এখানে মোট ঘটনা হচ্ছে, মোট ঘটনা ইজ ইকুয়াল টু, এটা হবে হচ্ছে 7টা বল থেকে 2টা বল আমি কিভাবে নিতে পারি? 7c2। 7টা বল থেকে 2টা বল অর্থাৎ 7c2, এটা হচ্ছে আমাদের মোট ঘটনা। তো এটাকে ক্যালকুলেশন করলে কেমন আসে? 7 ইন্টু 6 ডিভাইডেড বাই 2 ইন্টু 1। তাহলে আমাদের এখানে আসতেছে হচ্ছে 21। তাহলে আমাদের মোট ঘটনা হলো হচ্ছে 21। এখন আসি অনুকূল ঘটনা। অনুকূল ঘটনাটা বের করলে আমাদের কাজ শেষ। অনুকূল ঘটনাটা একটু বুঝতে হবে। অনুকূল ঘটনা, আচ্ছা এখন আমাকে বলছে যে আমি 2টা বল নিছি, সেই 2টা বল কিন্তু আমাদের যে অনুকূল ঘটনাটা দরকার, সেই অনুকূল ঘটনার মধ্যে শর্ত হচ্ছে 2টা বল নীল হওয়া যাবে না। 2টা বল কি হওয়া যাবে না? নীল হওয়া যাবে না। তার মানে আমাদের টোটাল বল ছিল হচ্ছে 7টা, সেখানে নীল বল ছিল কয়টা? 2টা। তো আমি যদি ওই 2টা যদি প্রথমে বাদ দিয়ে দেই, তাহলে আমাদের বল থাকে কয়টা? 5টা। এই 5টা থেকে আমরা যদি 2টা বল তুলি, সেখান থেকে কিন্তু জীবনেও কখনো নীল বল আসবে না, কারণ সেখান থেকে হয় লাল আসবে অথবা সবুজ আসবে, কিন্তু নীল আসবে না, কারণ নীলটা আমরা বাদ দিয়ে চিন্তা করতেছি, কারণ আমাদের প্রশ্নে চাইছি যে নীল না হওয়ার সম্ভাবনা কত। তো এই যে নীল না হওয়ার সম্ভাবনা, এই সাপেক্ষে আমাদের অনুকূল ঘটনা। তাহলে এখন বল আছে কয়টা? এখন বল আছে কিন্তু 5টা।
2C কয়টা আমরা র্যান্ডমলি দুইটা, অর্থাৎ 5C2। আমাদের কাজ শেষ। 5C2 এর মান কত হবে? 5 × 4 ডিভাইডেড বাই 2 × 1। তাহলে আমাদের আসতেছে হচ্ছে 10। তাহলে আমাদের মোট ঘটনা কত হলো? আমাদের মোট ঘটনা হচ্ছে 21, আর অনুকূল ঘটনা হচ্ছে 10। তাহলে অ্যান্সারটা কি হবে? অনুকূল ঘটনা ডিভাইডেড বাই মোট ঘটনা, অর্থাৎ 10 ডিভাইডেড বাই 21। এটা হচ্ছে আমাদের ক নাম্বার অ্যান্সার। সুতরাং এই ম্যাথের অ্যান্সার হচ্ছে 10 ডিভাইডেড বাই 21। খুবই সহজ ম্যাথ। তারপরে আসি সেটের একটা ম্যাথ, যে a ইজ ইকুয়াল টু x বিলংস টু n। x হচ্ছে সেই সকল স্বাভাবিক সংখ্যা যেগুলো বলে দেওয়া আছে, যে স্বাভাবিক সংখ্যার বৈশিষ্ট্য বলে দেওয়া আছে সাজ দ্যাটের পর, যে x এর মানগুলো হবে 2 থেকে বড় এবং 6 থেকে ছোট অথবা 6 এর সমান। অর্থাৎ এখানে a সেটটা যে আছে, a সেটের সদস্য তাহলে কি কি হবে দেখেন। সংখ্যাগুলো কার চাইতে বড়? 2 এর চাইতে বড় এবং 6 এর চাইতে ছোট অথবা 6 এর সমান, কিন্তু সংখ্যাগুলো হচ্ছে আবার স্বাভাবিক। তাহলে 2 এর চাইতে বড় স্বাভাবিক সংখ্যা কোনটা আছে? 3, 4, 5, 6। 6 এর চেয়ে ছোট অথবা 6 এর কি হবে? সমান হবে। এই যে আমি লিখলাম 6 এর চেয়ে ছোট অথবা 6 এর সমান। তাহলে এ সেটের সদস্য হবে হচ্ছে 3, 4, 5, 6। এখন আসি আমি যদি বলি বি সেটের সদস্য। বি সেটটা একটু খেয়াল করেন কি বলছি। এক্স হচ্ছে সেই সকল স্বাভাবিক সংখ্যা, যেটা দেখা যাচ্ছে সাজ দ্যাটের পর, যে সেই সকল স্বাভাবিক জোড় সংখ্যা, যেই জোড় সংখ্যাগুলো, যেই স্বাভাবিক জোড় সংখ্যাগুলো 8 এর চাইতে ছোট অথবা 8 এর সমান। তাহলে এখন আমাকে বলেন শুরু হবে কত থেকে? 2 থেকে। 2, 4, 6, 8। তাহলে আমাদের বি সেটটা হবে হচ্ছে এরকম। তো এখন আমাকে কি বের করতে বলছে? আমাদের কিন্তু কাজ শেষ হবে, আমাদেরকে বের করতে বলছে এ ইন্টারসেকশন বি। আর যখন ইন্টারসেকশন থাকে আমরা শুধু কমন অংশগুলো নেই, দুইটা সেটের শুধুমাত্র কি অংশগুলো নেই? কমন অংশগুলো নেই। তো এ ইন্টারসেকশন বি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 4 আছে, 4 আছে, তারপরে 6 আছে, 6 আছে, আর কোনো কিছু কমন নাই। সুতরাং আমাদের অ্যান্সারটা হবে হচ্ছে 4,6। সুতরাং এই ম্যাথের অ্যান্সার হচ্ছে ক নাম্বারটা। এই ম্যাথের অ্যান্সার হচ্ছে 4,6।